পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী, এটি হচ্ছে এখন টিভির একটি নিউজ পোর্টালের প্রতিবেদন। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামো ঘোষণার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত একটি আভাস দিয়েছেন অর্থমন্ত্রী। দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি এবং বিশাল বাজেট ঘাটতির বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এই মুহূর্তে একটি নতুন পূর্ণাঙ্গ পে স্কেল সরাসরি বাস্তবায়ন করা সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। সরকার নিম্ন ও মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি গভীরভাবে অনুধাবন করছে বা কাঠামোতে কিছু ইতিবাচক পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে। তবে চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়ার আগে দেশের রাজস্ব আদায়ের গতি পর্যবেক্ষণ করতে আরও কিছু সময় লাগবে। বাংলাদেশ ডিপ্লোম্যাট এর একটি নিউজ পোর্টালের রিপোর্ট, স্থানীয় কর্মীদের মতামতের ভিত্তিতে নির্বাচনে প্রার্থী বাছাই করা হবে। রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় নেতাকর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আজ সোমবার তিনি এ কথা জানান। দৈনিক ইত্তেফাকের রিপোর্ট, নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা সমাবেশ ও আলোচনার অধিকার সবার। দেশের রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনভাবে সভা সমাবেশ করার বিষয়টিকে কেন্দ্র করে এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন সরকারের আইন উপদেষ্টা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আইনগত ও আদালতের সুনির্দিষ্ট আদেশের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা দল ছাড়া দেশের অন্য যে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের কর্মসূচি, সভা ও সমাবেশ করতে পারবে। দেশে আইনের শাসন ও রাজনৈতিক সমতা বজায় রাখতেই প্রশাসন এই অবস্থান নিয়েছে। আইন উপদেষ্টা জোর দিয়ে বলেন, কোনো দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হবে না। তবে রাজনৈতিক কর্মসূচির নামে জননিরাপত্তা বিঘ্নিত করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা মেইলের প্রতিবেদন, ফারাক্কাবাদের সব গেট খোলার অনুরোধ বিহারের। পদ্মার পানি বাড়ার আশঙ্কা। ভারতের বিহার ও উত্তরপ্রদেশে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এই বিপর্যয়কর পরিস্থিতি সামাল দিতে ফারাক্কাবাদের সবকটি লক গেট বা পকেট গেট অবিলম্বে সম্পূর্ণ খুলে দেওয়ার জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি ও জোরালো দাবি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। ফারাক্কার গেট খুলে দেওয়া হলে নদীর অতিরিক্ত পানি দ্রুত নেমে গিয়ে বিহারের প্লাবিত এলাকা রক্ষা পাবে। তবে ভারতের এই সম্ভাব্য পদক্ষেপের কারণে বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের পদ্মা ও অববাহিকার নদীগুলোতে হঠাৎ করে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে তীব্র বন্যার সংখ্যা তৈরি হতে পারে। 6 মাসে 95 কারখানা বন্ধ, কাজ হারিয়েছেন প্রায় 62,000 মানুষ। সিপিডি দেশের রপ্তানির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক বা আরএনজি খাতে এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি এর এক সাম্প্রতিক জরিপ প্রতিবেদনে জানা গেছে, গত মাত্র 6 মাসের ব্যবধানে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের অন্তত 95টি নিবন্ধিত তৈরি পোশাক কারখানা স্থায়ী ও সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশের তীব্র ঘাটতি, স্থানীয় কারখানায় গ্যাস বিদ্যুতের চরম সংকট এবং ব্যাংক ঋণ পাওয়ার জটিলতার কারণেই এই কারখানাগুলো বন্ধ করতে বাধ্য হয়েছেন মালিকরা। এর ফলে রাতারাতি চাকরি হারিয়ে সম্পূর্ণ বেকার হয়ে পড়েছেন প্রায় 62,000 সাধারণ পোশাক শ্রমিক, যার বিশাল একটি অংশই দরিদ্র নারী। এই বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হারানো দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা রিপোর্ট, ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে। ভারত সরকারের বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নতুন নীতিমালার কারণে
এই বাড়তি কারিগরি ও হুইলিং চার্জ বাংলাদেশের উপর চাপানো হচ্ছে। এই নতুন চার্জ কার্যকর হওয়ার ফলে প্রতি ইউনিট আমদানিকৃত বিদ্যুতের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। এমনিতেই দেশের জ্বালানি খাত তীব্র ডলার সংকট এবং বিপুল পরিমাণ বকেয়া ও ভর্তুকির চাপে জর্জরিত। এমন পরিস্থিতিতে ভারত থেকে আসা বিদ্যুতের এই বাড়তি দাম সাধারণ গ্রাহক পর্যায়ে খুচরা বিদ্যুতের মূল্য আরও বাড়িয়ে দেবে। তা নিয়ে ইতিমধ্যেই জ্বালানি বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিকল্প জ্বালানির ওপর জোর দেওয়ার দাবি জানিয়েছেন। দৈনিক যুগান্তরের রিপোর্ট, ভারত চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বেজিং অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে চীনের শীর্ষ সামরিক ও কূটনৈতিক প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন তিনি। বৈঠকে মূলত দুই দেশের মধ্যকার বিতর্কিত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা প্রকৃতি নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, সীমান্ত থেকে অতিরিক্ত সেনা প্রত্যাহার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। BDNews24.com-এর প্রতিবেদন, রংপুরের শিক্ষক পরিবার হত্যা, অনেক প্রশ্নের অবসান চান নাগরিকরা। রংপুর নগরের মাছুয়াপাড়ার রংপুর জেলা স্কুলের সাবেক জনপ্রিয় শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির গায়ে শার্ট নিয়ে জনমনে তীব্র রহস্য প্রশ্নের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারের পর আলোড়ন সৃষ্টিকারী এই হত্যাকাণ্ডের মূল আসামির গায়ের যে শার্টটি দেখা গেছে তার সাথে ঘটনার তদন্তকারী এক পুলিশ কর্মকর্তার পূর্ববর্তী একটি শার্টের হুবহু মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শার্ট ষড়যন্ত্র এবং সাজানো তদন্তের অভিযোগ তুলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে যে মূল অপরাধীকে আড়াল করতে বা হত্যার আসল মোটিভ ধামাচাপা দিতে এটি কোনো সাজানো নাটক কিনা। জনদাবি উঠেছে এই শার্ট রহস্যের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সবার সামনে আনা হোক। কলম ও চাবির রিংয়ের ব্যয় 1,21,000, অবস্থান স্পষ্ট করলেন সালাউদ্দিন আম্মার। 20 লাখ টাকা রাখসুর জিএস। আমি আপনাদের মাধ্যমে আবার ক্লিয়ার করি, এখানে জানুয়ারি মাসের সম্পাদকদের যত বরাদ্দ ছিল 46টা কার্যক্রমের বরাদ্দ ছিল 13,77,000 টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার অফিসিয়াল কাজের জন্য কলম ও চাবির রিং বাবদ 1,21,000 টাকা ব্যয়ের একটি অডিট হিসাবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হওয়া তীব্র সমালোচনার কড়া জবাব দিয়েছেন। এক বিশেষ সংবাদ সম্মেলনে এই খরচের বিষয়ে নিজের অবস্থান সম্পূর্ণ স্পষ্ট করেছেন তিনি। সালাউদ্দিন আম্মার দাবি করেছেন, এই হিসাবটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আংশিক ও অসঙ্গতিপূর্ণভাবে প্রকাশ করে আন্দোলনের মূল নেতৃত্বকে বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে। প্রকৃত খরচের ভাউচার, ক্রয়ের পরিমাণ এবং সঠিক নথিপত্র ইতিমধ্যেই দাপ্তরিকভাবে সংরক্ষিত আছে। তিনি জানান, যে কোনো স্বচ্ছ তদন্তে তিনি এই হিসাবের সত্যতা প্রমাণ করতে প্রস্তুত এবং সাধারণ মানুষকে এই প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। এটি হচ্ছে 71 টিভির ফেসবুক পেজের একটি প্রতিবেদন। আমি যখন ঘোষণা পাইলাম যে আগামী 2 বছরে গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক হবে না, আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আমাদের পার্টিকেল বোর্ড মিলটা বন্ধ করে দেওয়ার। আমাদের স্পিনিং মিল 5টাই বন্ধ হয়ে গেছে অলরেডি, আর বাকি যেগুলো আছে আমরা এখন কনসলিডেট করব। তো সুবিধা হলো যে জানতে পারছি বসে বসে বেতন দিতে। আমি যখন ঘোষণা পাইলাম যে আগামী 2 বছরে গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক হবে না, আমি কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের পার্টিকেল বোর্ড মিলটা বন্ধ করে দেওয়ার। দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারণে এবার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে দেশের পার্টিকেল বোর্ড শিল্প খাত। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবং নিকট ভবিষ্যতে জ্বালানি সংকট কাটার কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায়
গাজীপুরে অবস্থিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় পার্টিকেল বোর্ড উৎপাদনকারী মিলটি সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারখানার উদ্যোক্তারা জানিয়েছেন, মাসের পর মাস প্রয়োজনীয় গ্যাস প্রেসার না পাওয়ায় উৎপাদন সচল রাখা অসম্ভব হয়ে পড়েছে, যার ফলে প্রতিদিন গুনতে হচ্ছে লাখ লাখ টাকার লোকসান। মিলটি বন্ধ হয়ে যাওয়ায় শুধু যে বিশাল আর্থিক ক্ষতি হচ্ছে তাই নয়, বরং সেখানে কর্মরত শত শত শ্রমিকের রুটি রুজি ও কর্মসংস্থান এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।